দেখো তোমাদের আজকে এএসসি 1 এর বাংলার যেটা তোমাদের রয়েছে শক্তি, দম্ভ, স্বার্থ, লোভ 92 সংখ্যক কবিতা। এটা আমি প্রথমে পড়িয়ে দিই, তারপরে বিশ্লেষণ করছি কি বলা হয়েছে কবিতায়। শক্তি, দম্ভ, স্বার্থ, লোভ মাড়ির মতো, দেখিতে দেখিতে আজি গিরিছে ভুবন। দেশ হতে দেশান্তরে স্পর্শ বিষ তার, শান্তিময় পল্লী যত করে ছাড়খাড়। যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত সন্তোষে শীতল। ছিল তাহা ভারতের তপবন তলে, বস্তু ভারহীন মন সর্ব জলে স্থলে। পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ, জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান। পোষিত আত্মীয় রূপে আজি তাহা নাসি, চিত্ত যেথা ছিল সেথা এলো দ্রব্য রাশি। তৃপ্তি যেথা ছিল সেথা এলো আড়ম্বর, শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সম্বর। এইটা হচ্ছে তোমাদের পুরো কবিতা, 92 নম্বর কবিতা। তা এর উৎস সম্পর্কে একটু ডিটেলসে যাই, কি রয়েছে এই কবিতায়, কি বলতে চাইছেন কবি সেটা জানবো। নৈবেদ্য কাব্যগ্রন্থে যে আলোচ্য শক্তিদম্ভ স্বার্থ লোভ যে 92 সংখ্যক এই কবিতাটি কিসের সম্পর্কে বলছে? আধুনিক হিন্দুর ধর্ম বিকার ও পাশ্চাত্য শক্তিমত্তা এবং ভোগবাদের আত্মিক মূলতার কথা কিন্তু এখানে বর্ণিত হয়েছে। তিনটে জিনিস, একটা হচ্ছে আধুনিক হিন্দুদের যে ধর্মের বিকার হচ্ছে, আমরা জানি এখন ধর্মর যে বিকার হচ্ছে, এবং পাশ্চাত্য দেশের যে শক্তিমত্তা, তাদের যে শক্তির দম্ভ, এবং যে ভোগবাদ, আমরা ভোগবাদী দার্শনিকের নাম পড়েছিলাম, বিশেষ করে কারা দর্শনের ক্ষেত্রে ভোগ বস্তু, তারা ভোগ্য বস্তু মনে করত, মানুষকে তারা ভোগ্য বস্তু মনে করে কারা? কোন দর্শনে? চার্বাক, তাই তো? হ্যাঁ, তা এইরকম ব্যাপার আছে। আমি ধীরে 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 যখন ডিসকাস করবো তখন দেখো বুঝতে পারবে। নৈবেদ্য রচনার পর্যায়ে উপনিষদের ঋষিদের ঈশ্বরবোধ ও বর্তমান যুগের ভারতবাসীর সঙ্গে এ বিষয়ে পার্থক্যকারীকে উদ্বিগ্ন করে তুলেছে। এই পর্যায়ের কবিতাগুলিতে উপনিষদ তত্ত্বের কাব্যরূপ ও পৌরাণিক হিন্দু ধর্মের আদর্শ বিচ্যুতি সূক্ষ্ম কবি ভাবনায় ধরা পড়েছে। তার মানে সেই যে উপনিবেশ, মানে যে তোমার উপনিষদের সেই যে যুগ, তখনকার যে জীবনযাপন মানুষের, তা এখনকার বর্তমান আধুনিক যে জীবনযাপন হিন্দুদের কথা বলছেন, সম্পূর্ণ কিন্তু আলাদা। এখানে সব থেকে বেশি কোন জায়গায় ফল্ট হচ্ছে বলতো? শক্তির একটা দম্ভ চলে এসেছে এখন মানুষের। যার হাতে পাওয়ার আছে সে মনে করে আমি সর্বে সর্বা, আমি সব কিছু। শুধু তাই নয়, আবার আর একটা জিনিস রয়েছে, ধীরে ধীরে মানুষের মনে, আগেকার মানুষের মনে এত লোভ ছিল না। মানুষের মনে যখন লোভ পৌঁছলো, তখন এক মানুষ আর এক মানুষকে ঠকাতে শুরু করলো। এখন এইভাবেই কি হচ্ছে, তখন আমরা তপবনে থাকতাম, আশ্রমে পড়াশোনা করতাম। আমরা জেনেছি সেই শকুন্তলা, তারা আশ্রমে থেকে অনেকে গুরুকুলে পড়াশোনা করতাম। ধীরে 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 মানুষের কি হয়, আস্তে আস্তে সমাজ ব্যবস্থা আসে, এবং ধীরে ধীরে কিন্তু আমাদের এই যে মনের যে কলুষতা ধীরে ধীরে কিন্তু মানুষের মনে বাড়তে থাকে। শক্তি যেটা থাকে ধীরে 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 কি থাকে, মানে সেটা কি হতে থাকে, বাড়তে থাকে। মানুষে মানুষে বিদ্বেষ তৈরি হয়। এই জিনিসটাই কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ বলতে চাইছেন। তারপরে কি রয়েছে দেখো, আলোচ্য 92 সংখ্যক কবিতাটি উৎসভূমির কবির মানস চেতনা, যেখানে তিনি নিজস্ব আশা ও কল্পনা শক্তির জোরে আপন চিন্তার প্রকাশে কিন্তু সমর্থ হয়েছেন। নৈবেদ্য রচনার কালে কবি ভারতের অধঃপতনে বিচলিত হয়েছেন। দেখো, নৈবেদ্য যে কাব্যগ্রন্থটা রয়েছে, তিনি যখন রচনা করছেন এই নৈবেদ্য কাব্যগ্রন্থ, তিনি ভারতবর্ষের যে অধঃপতন হচ্ছে, ভারতবর্ষ আগে এরকম ছিল না, ঋষি মুনিদের ভারতবর্ষ ছিল প্রাচীন, সেখানে শিক্ষা ব্যবস্থা অন্যরকম ছিল,
তখনকার ঋষি মুনিদের জীবনযাপন আলাদা লেভেলের ছিল, কিন্তু এখনকার আমরা আমাদের জীবনযাপনটা দেখো। এখন মদ, মেয়ে ছেলে, গাঁজা, বিড়ি, সিগারেট, তারপরে তো যাচ্ছে তাই এখন ব্যাপার হয়ে গিয়েছে। তা এই যে অধঃপতন ভারতবর্ষের, সেই অধঃপতন দেখে কিন্তু রবীন্দ্রনাথের কিন্তু অত্যন্ত বেদনা হয়েছে। সেই নৈবেদ্য কাব্যগ্রন্থ লিখছেন যখন, ওই জন্য বলছে শক্তি, দম্ভ, স্বার্থের লোভ। তারপরে আছে ভারত পাশ্চাত্যের জড়বাদী সভ্যতার কাছে আত্মসমর্পণ করেছে বলে রবীন্দ্রনাথ বিচলিত। আমরা কোথা থেকে এই জড়বাদীটা পেলাম? আগে মানুষের কষ্টে দুঃখিত হতো, আগে মানুষের পাশে এসে দাঁড়াতো। আমরা আগে একটা কবিতায় পেয়েছি শক্তি চট্টোপাধ্যায়, হাত বাড়াও, মানুষ এখন খুব কাঁদছে, মানুষ বড় অসহায়, তাই তো? কিন্তু এখন আর মানুষের পাশে দাঁড়ায় না, খুব রেয়ার, তাই তো? এই জিনিসটা দেখে কিন্তু রবীন্দ্রনাথ খুব কষ্ট হচ্ছে যে আমরা এই পাশ্চাত্যে যে জড়বাদী, ওরা মানুষকে ভোগ্য বস্তু মনে করে। জড়বাদী সভ্যতার কাছে আমরা আত্মসমর্পণ করেছি বলে বা করেছে বলে রবীন্দ্রনাথ বিচলিত ও বেদনার্ত হয়েছেন। সেই মানসিকতায় আলোচ্য এই কবিতার কিন্তু পটভূমি। ঠিক আছে, তার মানে আমরা শক্তি, দম্ভ, স্বার্থের লোভ এখান থেকে পেলাম যে মেন যেটা ব্যাপার, যে আসল যে ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের অবনতি। শিক্ষায় দীক্ষায় থেকে শুরু করে জীবন চর্চা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু ধীরে ধীরে যে অধঃপতনের দিকে যাচ্ছে, সেখানেই কিন্তু নৈবেদ্য কাব্যগ্রন্থটা লিখতে গিয়ে কিন্তু রবীন্দ্রনাথ বিচলিত হচ্ছেন। তিনি ওই জন্যই বলছেন যে শক্তির দর্প, স্বার্থের যে লালসা, এটা মহামারীর মতো। স্বার্থ এবং শক্তির যে দম্ভ একটা মহামারীর মতো কিন্তু ছড়িয়ে পড়ে মানুষ থেকে মানুষ পরপর যত প্রজন্ম আসে, মানুষ আরো বেশি কি হচ্ছে, স্বার্থ লোভী হচ্ছে। দেখতে দেখতে পৃথিবী ঘিরে ফেলেছে কিসে? স্বার্থ এবং শক্তির দম্ভে বা দর্পে। দেশ থেকে দেশে এই ক্ষমতা দম্ভের বিষ, যে শান্তিময় যে পল্লীগুলো ছিল, আগে আমাদের ভারতবর্ষ গ্রামীণ ভারতবর্ষ ছিল, সেখানে ধীরে ধীরে কি আসতে শুরু করে? ক্ষমতা এবং দম্ভের বিষ ধীরে ধীরে সমস্ত পল্লীগুলোকে ধ্বংস করতে থাকে ভারতবর্ষে। আগে যে জ্ঞানটা ছিল, যে জ্ঞান লাভ করলে আমরা যেভাবে শান্তি পেতাম, প্রশান্তি পেতাম, সেই সারল্যে উজ্জ্বল্য ছিল। যে দেশ পবিত্র, কোমল, স্নেহরস অভিষিক্ত, সন্তুষ্টিতে যে দেশ স্নিগ্ধ শীতল, সে সবই ভারতবর্ষের তপোবন সভ্যতায় ছিল। তাহলে আগে আমরা তপোবনের শিক্ষায় শিক্ষিত হয়ে সেখানে সারল্য উজ্জ্বল্য যে সেই ভারতবর্ষের তপোবন ধীরে ধীরে কি হতে থাকলো? ধ্বংস হতে থাকলো। এবং তার জায়গা কে করে নিল? স্থূল বস্তু চিন্তায় আচ্ছন্ন না থেকে যেখানে মন সর্বত্র বিরাজ করত, সেই নিরাসক্ত মন সর্বত্র কল্যাণ বিস্তার করত। আমরা আগেকার যে মানুষগুলো, প্রাচীন মানুষরা ছিল, তারা কিন্তু একজনের দুঃখে দুঃখিত হতো। কিন্তু ধীরে ধীরে কি হলো? এই উদার যে হৃদয় ছিল, সেই উদার হৃদয়ে বস্তু তত্ত্ব পৌঁছলো এবং ধীরে ধীরে আমরা কি হলাম? অনাড়ম্বর প্রিয় হলাম। এই অনাড়ম্বরতায় সন্তুষ্টি ছিল, মানে এত আড়ম্বর ছিল না আগে মানুষের। একটা সিধে একটা পোশাক পরলেই হতো, অল্প কিছু খাবার দাবার খেলেই আমাদের সন্তুষ্ট হতো। এখন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি ছাড়া আমাদের ভাত যাবে না, বুঝতে পেরেছ? তা আমাদের পেটে খিদে মিটবে না এখন। ভালো রকম তো সব ফাস্ট ফুডের দোকান। আগেকার মানুষের এইসব জিনিস প্রয়োজন ছিল না, তারা অনাড়ম্বর জীবনযাপন করতেন। কিন্তু ধীরে ধীরে আমরা যখন বস্তুবাদের দিকে এগিয়ে গেলাম ভারতবর্ষে, এইখানেই তো রবীন্দ্রনাথ বিচলিত হচ্ছেন। এইভাবেই তো আমাদের ভারতবর্ষ ধীরে ধীরে পাশ্চাত্যের ছোঁয়ায় নষ্ট হয়ে গেছে, বুঝলে তো? এখন চাইলেও আমরা কিন্তু অত সহজে সেই জায়গা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো না। ধীরে ধীরে কিন্তু সেখানে
মানে সেই যে অনাড়ম্বরতায় এখানে কিন্তু শান্তি ছিল, অল্প খেলে শান্তি হতো, অল্প কিছু পড়লেই শান্তি হতো। এখনকার মানুষের শুধু টাকা আর টাকা, আর কিছু চাই না, এরকম ব্যাপার কিন্তু হচ্ছে। এইটাই কিন্তু আসল এই কবিতায় রবীন্দ্রনাথ কিন্তু বর্ণনা করছে, যে কিভাবে পাশ্চাত্যের জড়বাদিতা আমাদের গ্রাস করে নিয়েছিল ভারতবর্ষকে। এখনো তুমি কিন্তু এই কলিযুগ, ঘোর কলিযুগ, এর পরবর্তীকালে তো মানুষকে দেখলেই হয়তো তার ছায়াও ডেঙ্কাবে না, এরকম এখন ব্যাপার। এত স্বার্থলোভী মানুষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এইটা কিন্তু রবীন্দ্রনাথ সেই 100 বছর আগে কিন্তু টের পেয়েছেন। ওই জন্য রবীন্দ্রনাথ কিন্তু একজন দার্শনিকও ছিলেন। তিনি ভবিষ্যতের কথাও বুঝতে পারছেন, তিনি বুঝতে পারতেন যে ভবিষ্যতে কি হতে পারে বা কেমন ভারতবর্ষ হচ্ছে। এই জন্যই রবীন্দ্রনাথ একজন মহান মানুষ। যাই হোক, তাই এই কবিতাটা আশা করি বুঝতে পারলে, শক্তি, দম্ভ এবং স্বার্থের লোভ, মানে শক্তির তোমার যদি দম্ভ থাকে তুমি তো শেষ হবেই। পুরো এই যে ভারতবর্ষ এই শক্তির দম্ভই শেষ হয়েছিল। আর তোমার এই স্বার্থের লোভ, মানে নিজের স্বার্থ দেখবো সব জায়গাতে, নিজে খেয়ে নিলাম, নিজে বেঁচে থাকলাম, বাস, আর বাদ বাকি সব পুজো করবো। ঠিক আছে, এরপরে তোমাদের এই শক্তি, দম্ভ, স্বার্থের লোভ থেকে, এখান থেকে আমি প্রশ্ন এবারে ধরবো। ঠিক আছে।